মায়া ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল ফ্যানের সাথে একটা ঝুলন্ত লাশ। এটা দেখে মায়া চিৎকার করতে লাগলো। মায়ার চিৎকার শুনে পুরো কলেজের ছেলেমেয়েরা দৌড়ে চলে গেল মায়ার কাছে আর বলতে লাগলো, কি হয়েছে মায়া? তুই হঠাৎ এইভাবে এত জোরে চিৎকার করে উঠলি কেন? আশা, ক্লাসরুমে একটা ঝুলন্ত ছেলের লাশ। মায়ার কথা শুনে সবাই ক্লাসের ভিতরে তাকাতেই দেখতে পারে একটা না, তিনটে ফ্যানের সাথে লাশ ঝুলতেছে। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। লাশগুলো শরীরে একটাও কাপড় নেই, পুরো শরীর থেকে চিরচির করে রক্ত পড়তেছে, পুরুষাঙ্গটাও কেটে ফেলেছে। সবাই আর ওইখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনের কাছে। স্যার, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে 3টা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। এভাবে দিনের পর দিন যদি কলেজের প্রতিটা ক্লাসে লাশ পাওয়া যায় তাহলে আমরা এই কলেজ ছাড়তে বাধ্য হব। সবার পিছন থেকে একজন বলে উঠল, তোমরা এই কলেজ ছেড়ে কোথাও যাবে না, এই কলেজেই থাকবে, এই কলেজেই লেখাপড়া করবে। ভিপি স্যার, এইভাবে যদি প্রতিদিন একের পর এক লাশ পাওয়া যায়, কলেজে যদি আমরা ক্লাস করতে না পারি তাহলে আমরা পরীক্ষায় কি লিখব আপনি বলেন? কাল থেকে এই কলেজে একটাও লাশ পাওয়া যাবে না। ফার্স্ট ইয়ারের রুমের দরজায় লেখা ছিল যে ক্লাস আজকে খোলা যাবে না। তাহলে কে খুললো ক্লাসটা? বিপি স্যার, আমি খুলেছি। গতকালকে আমার পায়ের একটা নুপুর হয়তো এই ক্লাসেই পড়ে গিয়েছিল, তাই আমি আর ওইটা নিতে আসছিলাম। পরে দেখি এই অবস্থা। এই নাও তোমার নূপুর। যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো তারা আজকে ইন্টার সেকেন্ড ইয়ারের বি শাখায় চলে যাও, ওইখানে আজকে তোমাদের ক্লাস হবে। সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো। এইদিকে আমি চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। আমাকে দেখে প্রিন্সিপাল দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, ভাই, আপনি এই চেয়ারে এসে বসেন, আমি ওই চেয়ারে এসে বসতেছি। আহ প্রিন্সিপাল স্যার, আপনি আপনার চেয়ারে বসেন না। এই কলেজে যাই হয়ে যাক না কেন, এই খবর যাতে বাহিরে না যায় এটা একটু খেয়াল রাখবেন। আমি আমার কাজ শেষ করে চলে যাব এই কলেজ থেকে। কিন্তু তুমি প্রতিদিন কাউকে না কাউকে খুন করেছো কেন মেঘ? ওরা তোমার কি ক্ষতি করেছে আমাকে কি একটু বলবে? পুরো ডিটেলসে বলতে হবে নাকি শর্টকাটে বলবো? তোমার যেভাবে ভালো লাগে ওভাবেই বলো। তাহলে শোনেন। 2 বছর আগে এই কলেজের ছাদ থেকে লাফ দিয়ে 1 সপ্তাহে 6 জনের মৃত্যু হয়েছে। এটা তো আপনার মনে আছে তাই না? এটা তো মনে আছে, কিন্তু পুলিশ তো বললো যে 6জন মেয়ে আত্মহত্যা করেছে। কেউ আত্মহত্যা করে নাই। এই দেখেন রিপোর্ট। ওই 6 জন মেয়েকে কিডন্যাপ করে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছে, পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। যখন ওরা জানতে পারে যে তাদের পেটে বাচ্চা এসেছে তখন তারা আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করে। আমি ওই 6 জন মেয়ের সঙ্গে যারা এমন করেছে তাদেরকে এমনভাবে শাস্তি দিব যাতে আর কোনো দিন দুনিয়ার আলোই না দেখতে পারে। তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে বাধা দিব না, তবে একটু সতর্ক থাকবে যাতে এই কথাগুলো মিডিয়াতে না চলে যায়। মিডিয়াতে চলে গেলে বুঝতেই তো পারছো। আমি জানি স্যার, কিন্তু পুলিশ আমাদের কাছে কেন বলল এটা আত্মহত্যা? পোস্টমর্টেম করার পর তো রিপোর্ট এসেছিল, ওইগুলোতে তো স্পষ্টই লেখা ছিল যে আত্মহত্যা। পরে আমাকে একজন ডাক্তার বানিয়েছে যে এমন এমন হয়েছে, জানিয়েছে যে এমন এমন হয়েছে। এরপর আমি ওইখানে যাওয়ার পর এই রিপোর্টগুলা পাই। যারা যারা এমন করেছে তাদেরকে এমনভাবে শাস্তি দিবে মেঘ, আর যাতে অন্য কারোর সাথে এরকম করার আগে 7 বার ভাবতে হয়। ইনশাল্লাহ স্যার। আমি তো মাফিয়া জগৎ থেকে বের হয়ে গেছিলাম, তবুও ওরা আমাকে বের হতে দিল না। আবার আমাকে সেই কালো জগতে ঢুকতেই হলো। কালো জগৎটা তোমার মতো ভালো মানুষের জন্য। তোমার যে কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি সব দিয়ে করব। ঠিক আছে স্যার। আর ওই লাশগুলো একটু পর আমার লোকেরা পুলিশের ছদ্মবেশে এসে নিয়ে যাবে ওদের। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে হয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি একজন সাংবাদিক এসে প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে।
তাকে দেখে আমি বলতে লাগলাম, কি ব্যাপার স্যার, এইখানে কি করেন আপনি? আজকে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস রুমে 3টে লাশ পাওয়া গেছে। আমি খবর পেয়েছি তাই এখানে এসেছি। লাশ পাওয়া গেলে তো আর কলেজ চলতো না, তাই না? আপনি একবার চারিপাশে তাকিয়ে দেখেন, সব ক্লাসে ছাত্রছাত্রী আছে। আর আপনাকে কে বলেছে যে এই কলেজে 3টা লাশ পাওয়া গেছে? আমাকে একজন ফোন দিয়ে বলল যে এই কলেজে লাশ পাওয়া গেছে। চলেন আপনাকে দেখিয়ে আনি ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমটা। এই বলে আমি সাংবাদিককে নিয়ে চলে আসলাম ক্লাসরুমে। এসে দেখাতে লাগলাম ক্লাসরুমটা। দেখেছেন সাংবাদিক সাহেব, এইখানে কোনো লাশ নেই। সরি, এই কলেজে আসার জন্য আর কখনোই ভুল ইনফরমেশন পেয়ে আসবো না। গুড বয়। আচ্ছা, আপনাকে কোন নাম্বার থেকে ফোন দিয়েছে ওই নাম্বারটা আমাকে একটু দেন তো দেখি, এই কলেজের কেউ ফোন দিয়েছে নাকি? 017353398 এই নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছি। আচ্ছা, এখন আপনি যাইতে পারেন। আর কখনোই যাতে এই কলেজের আশেপাশে না দেখি আপনাকে। স্যার, আর দেখবেন না। সাংবাদিক চলে যেতেই আমি আমার বাইকটা নিয়ে চলে আসলাম বাসায়। বসে বসে টিভি দেখতেছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলতেই দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে লাগলাম, এই আপনি কে, আর এইখানে এসেছেন কেন? ভাই, আমি মিরাজ। আশেপাশে কিছু লোক দেখতে পেয়েছি, ওদের দেখে সন্দেহ হয়েছে ওরা হয়তো অন্য গ্যাংয়ের লোক, তাই আমি বোরকা পরে এসেছি। ভিতরে আয়। আর ওই নাম্বারটা কার জানতে পারছিস? ভাই, ওইটা হচ্ছে নীল গ্যাংয়ের কারো নাম্বার। আকাশের এনআইডি দিয়ে সিমটা ভেরিফিকেশন করা হয়েছে। এই এনআইডি কার্ড দিয়ে আরও 55টি সিম কার্ড কেনা হয়েছে। এই সিমগুলো কোথায় কোথায় অ্যাক্টিভ আছে আজকে রাতের ভিতরে আমাকে জানাবি। আর তোকে যে যে ছবিটা দিয়েছি ওই লোকটার ব্যাপারে কি জানতে পারছিস? ভাই, ওই লোকটার ব্যাপারে কিছু জানতে পারি নাই, তবে আমাদের লোকেরা খোঁজ করতেছে। আগের মতো তো আর গ্যাংটা স্টার্ট করি নাই। আপনি যদি বলেন তাহলে আমাদের সকল লোকদের ফোন দিয়ে বলবো আবার কাজ শুরু করার জন্য। বলে দে সবাইকে আমি আবার ফিরে এসেছি। আবারও কালো জগৎ চালু হয়েছে। পাপীদের শাস্তি দিতে আমি আবারও ফিরে এসেছি। ঠিক আছে ভাই, এই নেন আপনার আগের ফোন। আগের সকল নাম্বার আছে, আপনি যদি কারোর সাথে যোগাযোগ করতে চান করতে পারেন। মীরার খোঁজ পেয়েছিস তোরা? না ভাই, ভাবির খোঁজ পাই নাই। আর আপনার সাথে ওই ঘটনার পর ভাবিকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আর আপনাকে ওরা চিনতে পারবে না, আপনার মুখের তো প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এই নে, এটা রাখ। যদি রাস্তায় কোনো সমস্যা হয় সাথে সাথে গুলি করে মেরে ফেলবি, পরে যা হবার দেখা যাবে। আর একটা কাজ করতে হবে। কি কাজ ভাই? এই থানার ওসির সকল খবর আমার চাই। সে কার সাথে চলাফেরা করে, কোথায় কোথায় যায়, পাই টু পাই সব খবর আমার চাই। ঠিক আছে ভাই, কালকে আপনি পেয়ে যাবেন সকল খবর। এখন আমি যাই। যা। মিরাজ চলে যেতেই মেঘ তার ফোনটা অন করতেই হাজার হাজার ফোন কল, হাজার হাজার মেসেজ আসতে লাগলো। প্রায় 10 মিনিটের মতো মোবাইলটা হ্যাং করেছিল। মেঘ তার ফোনটা হাতে নিয়ে কল লিস্টটা চেক করতে লাগলো। 3 বছর আগে প্রায় 1000+ মিস কল মিরার, কিন্তু কেউ কোনো ফোন ওঠায়নি। মেঘ ওই সব না দেখে ফোন দিল প্রধানমন্ত্রীর নাম্বারে। এদিকে প্রধানমন্ত্রী পায়ের ওপর পা তুলে আঙুর ফল খাচ্ছে। এমন সময় তার পিএ বলতে লাগলো, স্যার মেঘ ফোন দিয়েছে। ধুর ছাগলের বাচ্চা, মেয়েকে আরো 3 বছর আগে মেরে ফেলেছে নীল গ্যাংয়ের লোকেরা, আর তুই বলতেছিস যে আকাশ ফোন দিয়েছে? এই দেখেন, ওনার নাম্বার থেকে কল এসেছে। প্রধানমন্ত্রীর নাম্বারটা দেখে চমকে গেল। তাড়াতাড়ি তার পিএ এর হাত থেকে ফোনটা নিয়ে কানের কাছে ধরতেই ও পাশ থেকে মিউজিক আসতে লাগলো। লা 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 লা। কিছুক্ষণ মিউজিক বাজার পর ওই পাশ থেকে বলতে লাগলো, এই মিস্টার প্রধানমন্ত্রী, কি খবর? অনেক বছর পর আপনার সাথে কথা হলো। কেমন আছেন? আগের মতো আপনার গ্যাং চলতেছে নাকি? ভাই, আপনি বেঁচে আছেন? কেন, তুই কি ভাবছিলি আমি মরে গেছি? এত সহজে আমি মরবো না রে।
তোদের মতো কুকুরকে যদি আমি হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে জ্যান্ত কাপড় না দিতেছি ততদিন আমি মরবো না। শালা কুত্তার লেজ এখনো সজা হয় নাই। বেকা ছিল, এখনো বেকাই আছে দেখছি। তোর কাছ থেকে তো সব কিছুই কেড়ে নিয়েছি। এখন যখন জানতে পেরেছি তুই বেঁচে আছিস, তাহলে তো তোকেও খতম করতে হয়। অপেক্ষায় আছি তোদের জন্য, তাড়াতাড়ি আয় আমার কাছে, যাতে তোদের মাংসগুলো আমি আমার কুকুরগুলোকে খাওয়াতে পারি। ওরা অনেক দিন ধরে ক্ষুধার্ত। ভয় পাইছি, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি আর এমন করব না। ভাবছিস আমি তোকে এইগুলো বলবো? কখনোই না। আমি এই দেশের প্রধানমন্ত্রী। তোকে যেখান থেকে পারি ওইখান থেকেই বের করে নিয়ে আসবো, দেখে নিস। ঠিক আছে, আমাকে খুঁজতে থাকেন, আমিও আপনাদের কিছু তথ্য বের করি। কি বলেন আপনি? এরপর না হয় আমরা দুইজন ফুটবল খেলবো। আপনি ফাঁকা মাঠে গোল তো একবার দিয়েছেন, এবার না হয় আমি আপনার সকল চেলাপেলার সাথে গেমটা খেলে এরপর গোল করব। রাখলাম এখন। মেঘ ফোনটা কেটে দিল। এইদিকে প্রধানমন্ত্রীর আগে ঠাস করে চড় মারল তার পিয়েকে, কিন্তু তার পিয়ের গালে চটটা না লেগে তার স্ত্রীর গালে চটটা লেগে গেল। তুমি আমাকে আবার মারলে? আজকে তো আমি আব্বুকে ফোন দিয়ে বলেই ছাড়বো, এরপর আব্বু এসে তোমার মাথাটা হাতে নিয়ে ফুটবল খেলবে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা আন্ডারওয়ার্ল্ডের ডন। বউ সরি, আমি তো আমার পিয়েকে চর মারছিলাম, তোমার গালে লেগে গেছে। তুমি প্লিজ তোমার আব্বুকে ফোন দিও না। তোমার জন্য আমি রাতে উপহার নিয়ে আসবো। সত্যি নিয়ে আসবে তো? সত্যি নিয়ে আসবো। এখন তো একটু হাসো প্লিজ। এদিকে প্রধানমন্ত্রী তার স্ত্রীর কাছে কথা বলতেছে, এমন সময় মেঘ তার ফোনটা বের করে ফোন দিল বাবুকে। এত বছর পর বাবু তার ফোনে মেঘের নাম্বার দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ভাই আপনি তাও এত বছর পর আমাকে ফোন দিলেন? বাবু, আমি আবারও আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে ফিরে এসেছি। ইউ কেম মাই হোম। ভাই আপনি আপনার লোকেশন পাঠিয়ে দেন, আমি 1 ঘন্টার ভিতরে চলে আসতেছি। আমি দুনিয়ার যে কোনো মাথায় থাকি না কেন, 1 ঘন্টা যখনই বলেছি 1 ঘন্টার ভিতরেই আসবো। গুড বয়। দেখো তোমার নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি আমার লোকেশনটা। ভাই পাইছি, আমি মাত্র 60 কিলোমিটার দূরে, আপনি এখনই চলে আসতেছি। শোনো, আগে আমার কথা, এমনভাবে সেজে আসবি যাতে তোকে কেউ চিনতে না পারে। বিরাজ আমাকে বলে গিয়েছে আশেপাশে নীল গ্যাংয়ের লোকেরা আছে, ওরা তোকে দেখলে চিনে ফেলতে পারে। আপনি চিন্তা করবেন না, এখন আর এই বাবুকে বাবু পাইছে না। বাবু এই এখন অনেক স্মার্ট হয়ে গেছে, আমাকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে তো দেখতেই হয়, চলে আসো তাড়াতাড়ি, রাখলাম এখন। ভাই। মেঘ ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর ঘরের কলিং বেল বেজে উঠল। মেঘ দরজা খুলতেই দেখতে পেলে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেঘ বলতে লাগলো, কি ভাই, এইখানে কেন এসেছেন? আমার ভাই যেখানে আমিও সেইখানে ভাই, আমি বাবু। বাহ, তোকে তো চেনাই যাচ্ছে না, এত চেঞ্জ হয়েছিস কি করে? বিয়ে টিয়ে করলি নাকি? বিয়ে তো করেছি ভাই, তবে আপনি যখন ফোন দিবেন আমি তখনই হাজির হব। আমার এত পরিবর্তন শুধু আপনার জন্য হয়েছে, আগে কখনো আমি এমন ছিলাম না। আপনার কারণে আমার এত পরিবর্তন, আর আমার স্ত্রীর কারণে। যাই হোক, সব কিছু নিয়ে এসেছো তো? ভাই সব কিছু নিয়ে এসেছি, কি কি করতে হবে এক এক করে বলতে থাকেন, আমি কাজ শুরু করে দিই। সবার আগে তুমি আমার হ্যাকিং জগতে প্রবেশ করো। আগে দেখো নীল গ্যাংয়ের কেউ আছে নাকি, যদি থাকে তাহলে তাকে বের করে দাও। ওকে ভাই বসেন আপনি, আমি এখনই চেক করতেছি। বাবু চেক করতে লাগলো। এদিকে মেঘ বসে বসে দেখতে লাগলো। বাবু হচ্ছে কম্পিউটার এক্সপার্ট, 50 সেকেন্ডের ভিতরে যে কারো কোনো কিছু হ্যাক করে ফেলতে পারে। এদিকে বাবু কয়েকবার হ্যাকিং জগতে প্রবেশ করতে গিয়েও করতে পারলো না। এটা থেকে মেঘ বলতে লাগলো, বাবু কি হয়েছে, বারবার বের করে দিতেছে কেন? ভাই নীল গ্যাংয়ের কেউ না কেউ আমাদের অ্যাক্সেস নিয়ে আমাদের কেস বের করে দিয়েছে। এখন ওরা যা মন চায় তাকে ডুবাতে পারবে আর বের করতে পারবে। আমাদের আরেকটা গ্রুপ আছে, ওইটাই ঢোকার চেষ্টা করো তো, দেখো
ঢুকতে পারো নাকি? আমি দুইটাই দেখছি, একটাও কাজ করতেছে না। এই 3 বছর তো আমি এই ল্যাপটপ একবার ওপেন করে দেখি নাই বা কোনো সাইডে যাই নাই। তবে ভাই, এই এক্সচেঞ্জ আমি আনতে না পারলেও আর একজন আনতে পারবে। আর কে আনতে পারবে? তোমার চাইতে তো অন্য কেউ নেই যে এত তাড়াতাড়ি টাইপিং আর কোডিং বসাতে পারে। ভাই, আমার চাইতেও ভয়ঙ্কর মানুষ আছে। আমি তো 50 সেকেন্ডে সব কিছু নিয়ে আসতে পারি, আর সে 30 সেকেন্ডে সব কিছুই তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য আনলে কি হবে? ওইটাই তো এখন আমাদের জরুরি। ওইটা আনতে পারলে আমি সব কিছু তথ্য ফিরিয়ে আনতে পারতাম। আমার সিক্রেট কোডিং ফাইল এমনভাবে তৈরি করেছি, ওইটা হাজার হ্যাকারটাও যদি ট্রাই করে তাহলেও খুলতে পারবে না। 2 মিনিটের মধ্যে আমাদের কাছে আনতে পারলে ওই 2 মিনিটের ভিতরে আমি আবার পুরোপুরিভাবে আমাদের এক্সচেঞ্জটা আবার ফিরিয়ে আনতে পারবো। আমরা চাইলে তাদেরকেও বের করতে পারবো। আচ্ছা, তুমি তাকে ফোন দাও আর বলো আজকে সন্ধ্যা 7টায় রিমঝিম কফি শপে দেখা করতে আমাদের সাথে। ঠিক আছে ভাই, আমি এখনই তাকে ফোন দিয়ে বলতেছি যে আজকে দেখা করতে আমাদের সাথে। আমার কাছে 35 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে দিক। আমি থাকতে তুই দিবি কেন? প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে ঢোক। গত 3 বছরে কত কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে দেখ, আর কোন কোন অ্যাকাউন্টে টাকা আছে ওই অ্যাকাউন্টগুলো থেকে সকল টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কর। আর এমন একটা মেসেজ করবি যাতে সে অজ্ঞান হয়ে যায়। তুই কাজ কর, আমি বাহির থেকে আসতেছি। ঠিক আছে ভাই, আর আমার জন্য ওইটা নিয়ে আইসেন একটু। তোর আর অভ্যাস গেল না? আচ্ছা, নিয়ে আসবো নে, তুই কাজ কর। এই বলে চলে আসলাম বাহিরে। এই দিক ওই দিক একবার তাকিয়ে দেখে নিলাম কেউ আছে নাকি। আশেপাশে কয়েকজন লোক বসে আছে দেখেই বোঝা যাচ্ছে নীল গ্যাংয়ের লোক। আমি এইসব পাত্তা না দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিয়ারের দোকানে। ভাই 2 বোতল বিয়ার দেন তো। কি ব্যাপার আকাশ ভাই, আপনি কলেজের ভিপি হয়েও যদি বিয়ার খান তাহলে কলেজের ছেলে মেয়েরা কি শিখবে আপনার কাছ থেকে? ভাই আজকে একটু খাইতে মন চাইতেছে, তাই আর কি নিতে আসলাম। গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে বুঝতে পারছি ভাই, এই নিন 1265 টাকা দেন। এই নাও টাকা, এখন যাই তাহলে আমি। এই বলে বিয়ার 2টা একটা পলিথিনে করে নিয়ে চলে আসলাম। অন্য দোকানে একটা রুটি খেয়ে বসে আছি। দোকানে এমন সময় নীল গ্যাংয়ের 2 জন লোক এসে বলতে লাগলো, এই ছেলে, তোর বাসায় যে একটা ছেলে ঢুকেছে সে কোথায় গেছে আর বের হলো না কেন? আরে ভাই, আপনি কার কথা বলতেছেন আর আপনারা কে? একটা গুলি করলে আমাদের খুব ভালো করেই চিনতে পারবি। শালা তাড়াতাড়ি বল, ওই ছেলেটা কোথায় গেছে? ওই ছেলেটা তো ওই যে অটো দিয়ে চলে যাচ্ছে, উপরের তলায় ফেরদৌস ভাইয়ের কাছে গিয়েছিল। লোকটা আমি জিজ্ঞেস করার পর বলল যে তার আত্মীয়। সত্যি বলতেছিস তো? এই আপনার মাথায় হাত দিয়ে বললাম, সত্যি বলতেছি। ও কাকা, আপনি একটু বলেন না, আমি যে কলেজের ভিপি, আমি কোনো খারাপ কাজ করি না। ভাই, উনি তো মতিন রহমান, কলেজের ভিপি। উনি খারাপ কাজ করবে কি করে? উনাকে ছেড়ে দেন। ছেড়ে দিলাম, যা এখন এইখান থেকে। মেঘ একবার তাদের দিকে তাকিয়ে আসলো বাসায়। ঘরের ভিতরে ঢুকে রিয়ার বোতল 2টা বাবুর কাছে নিয়ে চলে আসলো রুমে। আলমারি থেকে স্নাইপারটা বের করে সাইলেন্সার লাগিয়ে নিল। জানালাটা হালকা একটু খুলে দেখতে লাগলো লোকগুলোকেই। যেই লোকটা মেঘকে ভয় দেখিয়েছিল তার মাথা বরাবর টার্গেট করে গুলি করে দিল। গুলিটা কপালের ভেতর দিয়ে ঢুকে পিছনের দিক দিয়ে বেরিয়ে গেল। তার সাথে যে লোকটা ছিল সে আশেপাশে খুঁজতে লাগলো কে গুলি করেছে, কিন্তু কাউকে পাচ্ছে না। এটা থেকে কয়েকজন লোক মিলে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। এইদিকে বাবু মেঘের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই, আপনার নিশানা কিন্তু এখনো আগের মতোই আছে। তা তো থাকবেই, অস্ত্র জমা দিয়ে দিয়েছি, ট্রেনিং তো আর জমা দেই নাই। ঠিক বলছেন ভাই, অস্ত্র জমা দিলেও কি হবে, আমাদের ট্রেনিং তো আছে। মেয়েটা সন্ধ্যা 7টায় রিমঝিম কফি শপে থাকবে। ঠিক আছে, তোর বিয়ার রেখে এসেছি, খেয়ে নিস। আজকে আপনার সাথে খাবো, চলেন। তুই জানিস আমি এসব খাই না, তাহলে বললি কি করে যে আমার সাথে খাবি?
টেবিলের ভিতর কিন্তু কয়েকটা বোতল দেখেছি, ওইগুলো কে খাইছে? ওইগুলো নীল গ্যাংয়ের লোকেরা খেয়েছে, তাদেরকে এক এক করে মেরে ফেলেছি, কিন্তু এখনো জানতে পারি নাই ওই 6 জন মেয়েকে ধর্ষণ করেছে কে। জানতে পারবো খুব সিক্রেট, চিন্তা করবেন না। খুব শীঘ্রই জানতে পারবো। যা তুই খেয়ে নে, আমি একটু ঘুমাই, 6:30টায় ডেকে দিবি আমাকে। ঠিক আছে, ঘুমান তাহলে আপনি। আমি ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় বাবুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে চলে আসলাম রিমঝিম কফি শপে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, আমাদের সামনের সিটে বসে পড়লো আর বলতে লাগলো, বাবু ডাকি, আমার টাকা পে করো, এরপর কাজ শুরু করব। আপনি কাজ করেন, টাকা ঢুকে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে, এই 2 মিনিটের ভিতর টাকা ঢুকে যাবে। জাস্ট 2 মিনিট, এর জন্য আমি অ্যাক্সেস নিয়ে আসতে পারো, বাকিটা তুমি দেখে নিও। বাকিটা আমি দেখে নিব। মেয়েটা কাজ করতে লাগলো। এদিকে মেঘ মেয়েটার আঙুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটার আঙুলগুলো তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, তাই মেঘ বলতে লাগলো, এই যে মিস, আপনার বাঁ হাতটা একটু উপরে উঠান তো। হু আর ইউ? বাবু সব কি বলছে? এখন কিন্তু আমি কাজ না করে চলে যাব। আমার কাজের সময় যদি কেউ আমাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমাকে কাজে মন ঢুকে না। ভাই, আপনি একটু চুপচাপ বসেন। ঠিক আছে। মেয়েটা কাজ করতে লাগলো। 1 মিনিট পর বাবুকে বলতে লাগলো, বাবু অ্যাক্সেস তোমার ল্যাপটপে চলে গেছে, তা করো, তাড়াতাড়ি করো। আর মিস্টার, এখন বলতে পারেন কি বলবেন? বলেছি আপনার বাম হাতটা একটু উঁচু করেন। আমার বাম হাতে কি দেখছেন যে আপনি বলছেন বাম হাতটা উঁচু করার জন্য? আপনি একটু করেন না, আপনার আঙুলগুলো বেশ পরিচিত মনে হচ্ছে, তাই বলতেছি আর কি। মেয়েটা হাত উঁচু করতেই মেঘ দেখতে পেল তার হাতে সেই চিহ্ন যা মীরার হাতে ছিল। এটা দেখে বলতে লাগলাম, আচ্ছা, আপনার হাতের এই নিশানটা কোথায় থেকে এসেছে? এটা আমার বয়ফ্রেন্ড করে দিয়েছে। বাবু তোমার কাজ শেষ হয়েছে? কাজ শেষ হয়েছে, এখন আপনি যেতে পারেন। কোনো প্রয়োজন হলে আবার আমাকে ডাকবে। ইনশাল্লাহ, আবার প্রয়োজন হলে ডাকবো। মেয়েটা চলে যেতেই মেঘ তার অ্যাকাউন্টটা লগ ইন করে নিল গ্যাংয়ের সকলের অ্যাকাউন্টে। এক একটা করে সিকিউরিটি দিয়ে রাখলো। ওরা যা করে সব মেঘ দেখতে পারবে। ভাই, কাজ শেষ, এখন তাহলে আমরা ঘরে যাই, চলেন। বাবু, মেয়েটা মীরা তাই না রে? কি বলতেছেন ভাই? মীরা ভাবিকে আমরা কোথায় খুঁজে পাই নাই। আর আপনি বলতেছেন এটা মীরা ভাবি? এটা মীরা ভাবি না, এটা কোহিনূর, আয়ু খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। ধরে নিলাম এটা কোহিনূর। তাহলে ওর হাতে এই নিশানাটা আসলো কি করে, যেটা আমি মীরাকে দিয়েছিলাম আর আমার হাতে করেছিলাম? এইসব তো ইনলিগ্যাল। এই দেখেন, আপনার মতনই হাজার হাজার নিশানা এখান থেকেই পাওয়া যাইতেছে, এখান থেকে দেখেই তো সে বানাইছে। ও আচ্ছা, চল তাহলে যাই আমরা। আমি আর বাবু চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় মিরাজের ফোন কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মিরাজ বলতে লাগলো, ভাই, এই এসআই এখন প্রধানমন্ত্রীর বাড়িতে আছে। আমি আমার ড্রোনটা পাঠিয়েছি ওর জানালার কাছে, আপনি সব কিছু শুনতে পারবেন। ওরা কি কথা বলতেছে? তুই লুকিয়ে থাক, আমি শুনতে থাকি ওরা কি কথা বলে। মেঘ শুনতে লাগলো ওরা কি কথা বলতেছে। চলুন আমরাও শুনে আসি ওরা কি বলতেছে। স্যার, আপনি এত রাত্রে আসতে বললেন যে আমাকে? তামিম, তুই তোর মুখ সার্জারি করেছিস, এটা কিন্তু কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। তা তো আমি জানি। এখন কি হয়েছে এটা বলেন। মেঘ আবার ফিরে এসেছে, সে আবার কালো জগতে প্রবেশ করেছে। আমার তো ভয় লাগতেছে, কখন জানি আমার কাছে চলে আসে। কি বলতেছেন এইসব? মেঘকে আমরা সবাই এতগুলো গুলি করার পরও সে বেঁচে থাকে কি করে? আপনাকে হয়তো কেউ ভয় দেখিয়েছে। ভয় দেখায় নাই। এই শোন, সেই মিউজিক, সেই কণ্ঠ, এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। মেঘ আমাদের কিচ্ছুই করতে পারবে না। আমি নীল গ্যাংয়ের লিডারকে ফোন দিতেছি আর বলতেছি এক্ষুনি আসার জন্য। এখন এইখানে আসার কোনো দরকার নেই, কালকে আমরা ওর বাসায় চলে যাব, ওইখানেই কথা বলবো। তুই বলে দে তাকে। ঠিক আছে, বলে দিয়েছি। আর ওর নাম্বারটা দেন, আমি দেখি কোনোভাবে ট্র্যাক করতে পারি কিনা। কোনোভাবে ট্যাগ করা যাবে না, কারণ ওইটা সে নিজের হাতে বানিয়েছে। আমিও অনেক চেষ্টা করেছি, আমি নিজেই পারি নাই। আর তুই তো পুলিশ, তুই আরও পারবি না। আচ্ছা, আমি তাকে বলে রাখি যে
আমরা তার বাড়িতে সকাল 10টায় যাব। আমি সকালে চলে আসব, পরে আপনাকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। এখন যা তুই, আর সবাইকে খবর দিয়ে দে যাতে সবাই এইখানে থাকে, সবার সাথেই যেন কথা বলতে পারি। ঠিক আছে, আমি সবাইকে বলে দিয়েছি ওইখানে থাকার জন্য, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে এসআই প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এদিকে মিরাজও এখান থেকে চলে আসলো। মেঘ বিছানা থেকে উঠে টেবিলে বসে পড়ল। একটা টেপ রেকর্ডারে তার একটা ভয়েস সেট করে কয়েকটা ছোট বমের ভাবে ফিট করে দিল। ওদের সাথে গেলেই ফুটে যাবে, আর টেপ রেকর্ডার বাজতে থাকবে। মেঘ তার কাজ শেষ করে ঘুমিয়ে গেল। সকাল 9টায় মেঘ উঠে ফ্রেশ হয়ে বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়ির কাছে। এমন সময় এসআই এর গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে লাগলো। মেঘ গাড়িটা আটকে এসআইকে বলতে লাগলো, স্যার স্যার, ওই যে একটা ভাইয়া মুখে মাস্ক পরে বাইকে বসে আছে, ওই ভাইয়াটা এই বক্সটা আপনার হাতে দিতে বলেছে। এই বক্সের ভেতরে কি আছে? এটা তো আমি জানি না, শুধু দিতে বলেছে, আমি দিয়েছি। এখন যাই স্যার আমি। এই বলে মেঘ ওইখান থেকে চলে গেল ওইদিকে। এসআই বক্সটা নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকলো। এসআই এর হাতে বক্স থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এসব বক্স এইখানে নিয়ে এসেছো কেন? আর এটার ভিতরে কি আছে? জানি না স্যার, এটার ভেতরে কি আছে। একটা ছেলে আমার হাতে দিয়ে বলল যে কে জানি বলেছে এটা আমাকে দিতে, তাই নিয়ে আসলাম। আরে আহমক বদের হাড্ডি, তাড়াতাড়ি বক্সটা খুলে দেখ, এটার ভিতরে বোম আছে নাকি? তোকে শুধু শুধু এসআই বানালাম, এখনো পর্যন্ত তোর মাথায় একটুও ঘিলু হয় নাই। প্রধানমন্ত্রীর কথা শুনে এসআই তাড়াতাড়ি বক্সটা খুলে ফেললো। খুলে দেখে ভিতরে একটা পুতুল। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আরে এটা তো একটা সামান্য মাত্র পুতুল, এটা দিয়ে আর কি হবে? এই বোধে পুতুলটা ফেলে দিল। নিচে ঠাস করে একটা শব্দ হলো। এসআই আর প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথে টেপ রেকর্ডার থেকে মেঘের দেওয়া ভয়েস রেকর্ডটা বাজতে শুরু করলো। লা লা লা, এই সবাই কেমন আছো? নিশ্চয়ই আমাকে চিনে ফেলেছো, আর এখন ভয় কাঁপাকাঁপি শুরু করেছো, তাই না? তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতি। এসআই, সবার প্রথমে তোমাকে ধরবো। মনে রেখো, তোমার জন্য 6টা মেয়ের লাশের গন্ধ কিন্তু এখনো আমার শরীরে আছে। মিথ্যাবাদীকে আমি কখনোই ছাড়ি না। সব ভুলের মাফ হয়, মিথ্যার মাফ হয় না। গুড বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। এই বলে মেঘের টেপ রেকর্ডারটা ফটাস করে ফেটে গেল। এদিকে এসআই আর প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেল। দুইজন বেরিয়ে পড়ল নীল গ্যাংয়ের ডেরার দিকে। আমার যদি কিছু হয় তাহলে আমি পুরো বিশ্বের কাছে বলে দিব যে তোমরা এই 6টা মেয়েকে ধর্ষণ করেছো, তাদের পেটে বাচ্চাও এনেছো, আর সব্বার কাছে মিথ্যা বলেছো যে তারা আত্মহত্যা করেছে। প্রধানমন্ত্রী আমাকে কিন্তু এখন ও চেনে না। এখন তোমার চেলাফেলা সাথে নাই। তোমাকে খুন করে আমি কিন্তু চলে যাইতে পারি। চুপচাপ বসে থাকো, আমাকে বিরক্ত করো না। প্রধানমন্ত্রী আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর এসআই তার গাড়িটা জঙ্গলের রাস্তায় ঢুকিয়ে দিল। 10 মিনিট গাড়ি চালিয়ে চলে আসলো বড় একটা বাংলো বাড়িতে। প্রধানমন্ত্রী আর এসআই গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। দুজনকে দেখে নিল গ্যাংয়ের লিডার ফেরদৌস। বলতে লাগলো, কি ব্যাপার, আজকে দুজন আমার বাড়িতে হাজির হয়েছো যে? ফেরদৌস, তুমি কিছু করতেছো না কেন? এইদিকে তো মেঘ আমাদের দফারফা বানিয়ে দিতেছে, তোমার কয়েকজন লোককে মেরে ফেলেছে। আমি জানি প্রধানমন্ত্রী, আমিও টেনশনে আছি। এখন যে করেই হোক মেঘকে বের করতে হবে। যেইখান থেকে পারো ওইখান থেকে বের করে আনো তোমরা। আমাদের কাছে না তো আছে তার ছবি, না তো আছে কোনো খবর। আমি শুধু এতটুকুই জানি যে তার লোকেরা আর তার সাথে কাজ করে না। এটাই দেখো, আমি মিরাজকে ফোন দিতেছি, ওর মুখ থেকেই শোনো সে কি বলে। এই বলে এসআই ফোন দিল মিরাজকে। এদিকে মিরাজ, মেঘ আর বাবু বসে আছে তাদের কলের অপেক্ষায়। ফোনটা বাজতেই দেখতে পেল এসআই এর নাম্বার। এটা থেকে মেঘ বলতে লাগলো, মিরাজ, ফোনটা তাড়াতাড়ি উঠা দেখি, তারা কতটুকু ভয় পাইছে, আমি ওদের হার্টবিটের শব্দ শুনতে চাই। মিরাজ ফোনটা তুলতেই ও পাশ থেকে এসসি বলতে লাগলো, মিরাজ, শুনেছি মেঘ নাকি বেঁচে আছে। স্যার, আপনি কি পাগল হয়েছেন? ভাই বেঁচে থাকবে কি করে? উনি কি কবর থেকে ভূত হয়ে উঠে এসেছে? এই কি যে আপনি বলতেছেন, উনি বেঁচে আছে? আমি এক জায়গা থেকে খবর পেয়েছি, তাই আর কি তোমাকে ফোন দিলাম। তা তুমি কি করো এখন? আমি একটা কোম্পানিতে কাজ করি।
আর কিছু জানার আছে নাকি? থাকলে বলেন। না, কিছু করার নেই, রাখলাম এখন। ফোন রাখতেই মেঘ হাসতে লাগলো। হা হা হা, দেখেছিস মিরাজ আর বাবু ওরা কতটুকু ভয় পেয়েছে আমাকে? আরও ভয় পাইতে হবে। ওদেরকে এতটা ভয় পাওয়াবো যাতে তারা ফেসবুক লাইভে এসে সব কিছু খুলে বলে আর আত্মহত্যা করে। ভাই, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। স্বাধীন দুবাই থেকে ফিরে এসেছে, সে আপনার সাথে কথা বলতে চায়। এখন কারো সামনেই যাওয়া যাবে না, যা বলার ফোনে কথা বলতে হবে। এখন সামনে গেলে ওরা আমাকে চিনে ফেলবে, তখন আমাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। এই নেন, তাকে কল দিয়েছি, কথা বলেন। স্বাধীনের ফোন বাজতেই ওই পাশ থেকে স্বাধীন বলতে লাগলো, ভাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার 2 পায়ে ধরে মাপ চাবো। ভাই, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। স্বাধীন, আমি যে তোর সাথে কথা বলতেছি এটাই তোর ভাগ্যে। আমার সামনে থাকলে এখন তোকে গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দিতাম। আমার গ্যাংয়ের সাথে যারা প্রতারণা করে তাদেরকে আমি দুনিয়ায় রাখি না, এটা তুই ভালো করে জানিস। ভাই, আমি জানি। আমাকে আর একবার সুযোগ দেন। আমি আর কোনোদিন আপনার গ্যাংয়ের সাথে প্রতারণা করব না। আমি ভেবে দেখবো না, যদি মনে হয় তোকে আমার প্রয়োজন তাহলে আমি তোকে ডাক দিব, ডাকলাম এখন। ভাই শুনেন। মেঘ আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিয়ে বাবুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবু, স্বাধীনের ফোনটা হ্যাক করে নে, দেখ সে কার সাথে কথা বলে, আর আমি শুনতে চাই সে কি বলে। ওয়েট ভাই, আমি এখনই হ্যাক করতেছি। আপনি সব শুনতে পারবেন সে কার কার সাথে কথা বলে, কি বলে। বাবু স্বাধীনের ফোনটা হ্যাক করতেই দেখতে পেল স্বাধীন কাকে যেন কল দিতেছে। ওই পাশ থেকে কলটা রিসিভ করতেই বলতে লাগলো, স্বাধীন, আমি যেটা শুনেছি এটা কি সত্যি? মেঘ বেঁচে আছে নাকি? আমাদের ভাই বেঁচে আছে। আমি মাত্র কথা বললাম। ধন্যবাদ তোকে। এখন তুই যে কোনো স্থানে পালিয়ে যা, তা না হলে তোকে মেরে ফেলবে মেঘের ছেলেপেলেরা। আজকে যাব না ভাই, আমি কথা বলেছি। দেখি যদি কোনো রকম আবার মেঘ ভাইয়ের গ্যাংয়ে ঢুকতে পারি, তাহলে আবার তার সাথে প্রতারণা করে আবার চলে যাব দুবাই। গুড বয়, আমি তো এমন একটা ছেলেই চেয়েছিলাম। এই তোরা শোন, কাজ করলে স্বাধীনের মতো করবি। আচ্ছা স্বাধীন, এখন রাখলাম, আবার কথা হবে কালকে। ঠিক আছে ভাই, রাখেন তাহলে। কি রে মিরাজ, কি বুঝলি? তুই না বলেছিলি স্বাধীন ভালো হয়ে গেছে? এই তার আসল রূপ, তাই না রে? আমাদের লোকদের খবর দিয়ে বল যে স্বাধীনকে 2 ঘন্টার ভিতরে আমাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ভাই, আমি এখনই বলতেছি তাদেরকে। চলেন, আমরা আমাদের আস্তানার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। যাইতে তো সময় লাগবে। তোরা চলে যা, আমি ঠিক সময় চলে যাব। আর স্বাধীনকে নিয়ে আসে যাতে সে বুঝতে না পারে তার কিছু করব। তুই বলবি যে তাদেরকে আমার কথা বলে নিয়ে আসতে। আচ্ছা ভাই, আমি তাহলে এখন যাই। বাবু, তুই যাবি নাকি থাকবি এখানে? বাবু থাকবে, বাবুর সাথে কাজ আছে, তুই যা। ঠিক আছে ভাই। মিরাজ চলে যেতে আমি বাবুকে বলতে লাগলাম, শোন বাবু, তুই এখন মিরাজের নাম্বার হ্যাক কর, দেখ তো সে কার কার সাথে কথা বলে। ভাই, আর যাই বলেন না কেন, মিরাজ এমন মানুষ না, মিরাজ কখনোই আমাদের সাথে করতে পারে না। দেখ বাবু, আমি এখন কাউকে বিশ্বাস করি না, আমি তোকেও বিশ্বাস করি না, কারণ এখন আমি ফিরে এসেছি, এটা সবাই জানতে পেরে গেছে। আস্তে আস্তে পুরো শহর জেনে যাবে, কাল থেকে হয়তো চারিপাশে পুলিশ ঘোরাঘুরি করবে। ভাই, আমরা থাকতে আপনার কিছু হতে দিব না। এই দেখেন ভাই, মিরাজ একজন কার সাথে যেন কথা বলতেছে। স্পিকার বাড়া, শুনি সে কি বলতেছে। বাবু স্পিকার বাড়াতেই ওই পাশ থেকে মিরাজের স্ত্রী মিরাজকে বলতেছে, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, আমার পেটে ব্যথা করতেছে অনেক। প্লিজ মিরাজ, তাড়াতাড়ি আসো। আমি এখন আসতে পারবো না, তুমি তাড়াতাড়ি আম্মুকে নিয়ে হাসপাতালে যাও, আমি কাজে আছি। আমার থেকে এখন তোমার বেশি প্রয়োজন হয়ে গেছে কাজ, তাই না? থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি মরে গেলে আমার কবর দিতে আইসো। এই বলে মিরাজের স্ত্রী ফোনটা কেটে দিল। এদিকে মেঘ আর বাবু গ্যারেজ থেকে একটা গাড়ি বের করে যেতে লাগলো মিরাজের বাড়িতে। 10 মিনিটের মধ্যে চলে আসলো মিরাজের বাসায়। কলিং বেল দিতেই মিরাজের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘদের দেখে বলতে লাগলো, বাবা প্লিজ আমার বৌমাকে হাসপাতালে নিয়ে চলো, আমার বৌমার অনেক ব্যথা উঠেছে, সে প্রেগনেন্ট, আজকে তার ডেলিভারি হবে। চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই নিয়ে যাইতেছি, আপনি গাড়িতে গিয়ে বসেন, বাবু তাড়াতাড়ি আয় আমার সাথে। এই বলে বাবুকে নিয়ে চলে আসলাম মিরাজের রুমে। এসে দেখি মিরাজের স্ত্রী ব্যথায় কান্না করতেছে। আমি আর বাবু তাড়াতাড়ি করে মিরাজের স্ত্রীকে নিয়ে চলে আসলাম গাড়িতে। বাবু তুই গাড়ি চালা তাড়াতাড়ি, কাছে দেখ হাসপাতাল কত দূর আছে। ভাই, 1 কিলোমিটার দূরে একটা বেসরকারি হাসপাতাল আছে,
ওইটাতে যাইতেছি। আমরা 7 বা 10 মিনিটের মধ্যে চলে যাব। বাবু গাড়ি চালাতে লাগলো। 16 মিনিটের ভেতরে চলে আসলো হাসপাতালে। মিরাজের স্ত্রীকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারের সামনে। ডাক্তার দেখে তাড়াতাড়ি নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারের ভিতরে। বেশ কিছুক্ষণ পর নার্স বের হলো একটা বেবি নিয়ে। বেবিটা মিরাজের মায়ের কোলে দিয়ে মেঘ নার্সকে বলতে লাগলো, নার্স, পেশেন্টের কি অবস্থা এখন? আর 5 মিনিট দেরি করে আসলেই পেশেন্ট মারা যেত, সাথে বাচ্চাটাও মারা যেত। ওনার ডেট ছিল আরও 2 দিন আগে। আপনারা নিয়ে এসেছেন তাই আল্লাহর রহমতে বেঁচে গেছে। ধন্যবাদ নার্স। বাবু মিরাজকে ফোন দিয়ে বল হাসপাতালে আসার জন্য। আচ্ছা ভাই, বলতেছি এখনই। বাবু ফোন দিল মিরাজকে। মিরাজ ফোনটা রিসিভ করতেই বাবু বলে দিল সব। বেশ কিছুক্ষণ পর মিরাজ আসলো। তার মায়ের হাতে বেবি দেখে এই মেঘকে কিছু বলতে যাবে, এমন সময় মেঘ ঠাস ঠাস করে চড় মেরে দিল মিরাজের 2 গালে। এই মিরাজ, তোর বউ যে প্রেগনেন্ট, ভাবির যে ডেলিভারি আরো 2 দিন আগে হওয়ার কথা ছিল, তুই নিয়ে আসিস নাই কেন? আজকে যদি আমি সময় মতো না নিয়ে আসতাম তাহলে ভাবি আর বাচ্চা 2জন মারা যেত। ভাই আসলে আমি তো বলি নাই যে পরিবারের কাউকে মেরে ফেলে কাজ করতে। আগে তোর পরিবার, এরপর তোর কাজ। যা ভাবির সাথে গিয়ে কথা বল। আর তোর মেয়ে হয়েছে। বাবু তুই এক কাজ কর, আস্তানায় ফোন দিয়ে জিজ্ঞাসা কর স্বাধীনকে নিয়ে এসেছে নাকি। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করতেছি। বাবু ফোন দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো। এদিকে মিরাজ কেবিনে প্রবেশ করতেই দেখে তার স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মিরাজকে দেখে তার স্ত্রী অন্য পাশে ঘুরে গেল। এদিকে মিরাজ তার স্ত্রীর পাশে এসে বলতে লাগলো, রাবিয়া আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কেন এসেছো আমার কাছে? চলে যাও এক্ষুনি। আমি তোমার কিছুই লাগি না। আমার কাছে কেন আসো বারবার? আমাকে মাফ করে দাও রাবিয়া। ভাই আবার ফিরে এসেছে, তাই আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম। তাই বলে কি আমাকে একবার হাসপাতালে নিয়ে যাইতে পারলে না? তোমার ভাই তো আমাকে নিয়ে এসেছে। উনি যদি না নিয়ে আসতো তাহলে আমি মারা যেতাম এতক্ষণ। চুপ, এসব কথা মুখ দিয়ে বের করবে না কখনোই। তোমার কিছুই হতে দেব না আমি। দাঁড়াও, ভাইকে ডাক দিতেছি। এই বলে মিরাজ চলে গেল বাইরে। মেঘ আর বাবুকে নিয়ে ভিতরে ঢুকে গেল। রাবিয়া 2জনকে আগে থেকেই চেনে। ভাবি মিরাজকে মাফ করে দিয়েন। আমরা যদি আজকে ওর ফোন না হ্যাক করতাম তাহলে জানতে পারতাম না সে যে আপনাকে এইভাবে বাড়িতে ফেলে রেখে আমাকে বাঁচানোর জন্য এমন করেছে। মিরাজ তো আমাদের খবর বাদ দিয়ে আপনার কথাই দিনরাত ভাবে শুধু। 3 বছর আপনি ছিলেন না। এই 3 বছর সে যে কিভাবে ছিল একমাত্র আমি দেখেছি। মিরাজ, এখন তো আমাকে হাসপাতালে নিয়ে এসেছো, এখন না হয় চলে যাও। আম্মু তো আছেই। আর আমাদের বাসায় ফোন দিয়ে একটু বলে দাও যাতে ওরাও চলে আসে। মিরাজ, তুই না হয় থাক, আমি আর বাবু চলে যাই ডেরাতে। প্রয়োজন হলে তোকে ফোন দিব, তখন না হয় চলে আসিস। মিরাজকে নিয়েই যান, না হলে সে ছটপট করবে, তখন দেখবেন একাই চলে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের জন্য কিছু খাবার আর ফল দিয়ে যাই। মিরাজ, তুই না হয় তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে আয়, ততক্ষণ আমরা এখানেই থাকি। তুই আসলে এরপর না হয় যাব। ঠিক আছে ভাই, আপনি থাকেন এইখানে, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। মিরাজ গাড়িটা নিয়ে চলে গেল তার শ্বশুর বাড়িতে। এইদিকে মেঘ আর বাবু কিছু ফল নিয়ে চলে গেল উপরে। ফলগুলো দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতে পেল যে নীল গ্যাংয়ের কয়েকজন লোক হাসপাতালের ভিতরে প্রবেশ করতেছে। তাদের দেখে মেঘ বলতে লাগলো, বাবু, নীল গ্যাংয়ের লোকেরা এসেছে। ডাক্তার হোক বা নার্স বা অন্য কেউ, কাউকে কেবিনের ভিতরে ঢুকতে দিবি না। আমি নিচে যাইতেছি। আজ থেকে আমাদের মিশন শুরু হতে চলেছে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি এই দিকটাই দেখতেছি। আমি চলে আসলাম নিচে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওরা যেই ভিতরে ঢুকতে যাবে এমন সময় কোমর থেকে 2টা পিস্তল বের করে ওদেরকে গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে লাশ পড়ে গেল 20 জনের, চারিপাশে রক্তের বন্যা। এমন সময় মিরাজ গাড়ি নিয়ে প্রবেশ করলো হাসপাতালের ভিতরে। সামনে লাশ আর লাশ দেখে ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, ভাই এর কিছু হয় নাই তো? এই বলে গাড়িটা থামিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেল। ভিতরে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল মেঘ দাঁড়িয়ে আছে বাইরে। মেঘকে দেখে দৌড়ে চলে গেল মেঘের কাছে আর বলতে লাগলো, ভাই আপনার কিছু হয় নাই তো? তুই থাকতে আমার কি হবে রে মিরাজ? তোর মতো যদি একটা ভাই থাকে আমার, কেউ কিছুই করতে পারবে না। এক কাজ কর, ভাবিকে এখানে রাখা যাবে না। নীল গ্যাংয়ের লোকেরা আমাদের খবর পেয়ে গেছে। আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, তুই সব কিছুর ব্যবস্থা কর। সবাইকে নিয়ে চলে যাইতে হবে আমাদের আস্তানায়। ওইখানেই সবাই
সুরক্ষিত থাকবে। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। কোথাও নিয়ে যাইতে হবে না ভাই, আমার বাসার গুপ্ত ঘর আছে, ওইখানে রাখতে পারবো তাদের। আচ্ছা তাহলে ওইখানেই নিয়ে চল, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, তুই কেবিনে যা। আচ্ছা ভাই, যাইতেছি। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার 1.5 ঘন্টা আগে যার অপারেশন করেছেন, আমরা তাকে আজকেই বাড়ি নিয়ে যাইতে চাই। আজকে কোনোভাবেই বাড়িতে যাওয়া যাবে না। ওনার পেটে সেলাই করা হয়েছে, বেশি নড়াচড়া করলে সেলাই ছুটে গিয়ে উনি মারাও যাইতে পারে। কিছুই হবে না, বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আপনাদের যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের সিক্রেট কেবিন আছে, ওইখানে শুধু ডাক্তার আর 2 জন ডাক্তার ছাড়া কেউ যাইতে পারে না। আপনি চাইলে ওনাকে ওইখানে রাখতে পারেন, তবে একটু বেশি টাকা দিতে হবে। আগে আমাকে রুমটা দেখান, এরপর আমি সিদ্ধান্ত নিব যে ওই রুমে রাখবো নাকি রাখবো না। আমার সাথে আসেন, আমি এখনই নিয়ে যাইতেছি আপনাকে ওই কেবিনে। চলেন। এই বলে ডাক্তারের সাথে চলে আসলাম ও কেবিনের কাছে। ডাক্তার তার পকেট থেকে একটা কার্ড বের করে দরজায় লাগাতেই দরজাটা খুলে গেল। ভিতরে 3টা 6টা কেবিন আছে, পুরো ঘরের মতোই। পছন্দ হয়েছে তো রুমগুলো? এখানে অনেক কড়া সিকিউরিটি আছে। এই রুমে গেলে যারা বড়লোক তাদের জন্য বানানো হয়েছে। আপনাকে আমি বেশ ভালো করেই চিনি, তাই এই রুমে নিয়ে আসলাম। পছন্দ হয়েছে, আর খেয়াল রাখবেন যদি ওদের কিছু হয় তাহলে আপনার কি অবস্থা করব আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আমি সব সময় ওনার কেবিনে থাকবো, এক্সেস কার্ড ও ওনার কেবিনেই দিয়ে আসবো। আমার যদি বাইরে বের হতে মন চায় তাহলে ডায়াল করে কোড সংখ্যা দিয়ে বাইরে বেরিয়ে পড়বো। ঠিক আছে, পেশেন্টকে এখানে আনার ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি কেবিনে গিয়ে ওনাকে নিয়ে আসেন, আমি একটা রোগী দেখে আসতেছি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। এই বলে চলে আসলাম কেবিনে। ভাবিকে নিয়ে লিফট দিয়ে চলে আসলাম 9 তলায়। সিক্রেট রুমে ঢুকিয়ে দিয়ে সবকিছু বুঝিয়েই দিলাম। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিচে। ভাই, স্বাধীনকে তো ধরে এনেছে, এখন কি আমরা ওইখানে যাব নাকি যাব না? আমাদের তো যাইতেই হবে। সে যখন আমাদের সাথে গেম খেলেছে, আমরাও তার সাথে গেম খেলি। কি বলিস তুই? হ্যাঁ ভাই, সে আমাদের সাথে 2-2বার বিশ্বাসঘাতকতা করেছে, তাকে কি আর ছেড়ে দেওয়া যায়? আমরা 3 জন চলে আসলাম আমাদের আস্তানায়। কেবিনে প্রবেশ করতেই স্বাধীন এসে আমার পা ধরে মাপ চাইতে লাগলো আর বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। যা, মাফ করে দিলাম। খুশি তো তুই? ভাই আমি অনেক খুশি। ফেরদৌস কে রে? ফেরদৌস তো হচ্ছে নীল গ্যাংয়ের লিডার না। মানে ভাই, তুই কার সাথে পাঙ্গা নিতে এসেছিস একবার ভেবেও দেখলি না? আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, ভালো হলি কই, আবার সেই চামচার দলের সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করতে এসেছিস, তাই না রে? ভাই আমাকে মাফ করে দেন প্লিজ ভাই। আসলে ভাই, ফেরদৌস আমাকে অনেক টাকা দিয়েছে, তাই আমি আপনার সাথে এমনটা করতে রাজি হয়েছি। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। মিথ্যাবাদীর কোনো মাপ নেই। এই তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেল, ওর বডিটা আমাদের কুকুরকে দিয়ে দে আর মুন্ডুটা প্যাকিং কর, আমি নিজ হাতে ফেরদৌসের হাতে তুলে দিব। ভাই, আপনি একা চাইয়েন না, আমিও আপনার সাথে যাব। যদি আপনার কোনো কিছু হয়ে যায় তখন আমরা নিজেকে কি বলে সান্ত্বনা দিব? আমার জন্য চিন্তা করতে হবে না। আল্লাহ যখন একবার বাঁচিয়ে এনেছে, আল্লাহ আবার আমাকে বাঁচিয়ে আনবে যদি বিপদ হয়। আমি যাই এখন। বাবু তুই আমার বাড়িতে চলে যা, আর মিরাজ তুই খোঁজ লাগা প্রধানমন্ত্রী আর কোন কোন অপরাধে জড়িত আছে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি খোঁজ নিতেছি। মেঘ স্বাধীনের মাথাটা নিয়ে চলে আসলো একটা নাইট ক্লাবে। এদিকে ফেরদৌস মেয়েদের নিয়ে ডান্স করতেছে আর মদ খাচ্ছে। মেঘ ফেরদৌসের গাড়ির কাছে এসে দরজাটা ধরে টান দিতে দেখতে পেল যে দরজার লক খোলা, তাই বক্সটার ড্রাইভিং সিটে একটা কাপড় দিয়ে ঢেকে চলে আসলো নাইট ক্লাসে। এদিকে মেঘ বসে বসে অরেঞ্জ জুস খাচ্ছে আর ফেরদৌসের নাচানাচি দেখতেছে আর মিটমিট করে হাসতেছে। রাত 3টায় পার্টি শেষ হতেই ফেরদৌস চলে আসে তার গাড়ির কাছে। দরজাটা খুলে ড্রাইভিং সিটে বসতে যাবে এমন সময় দেখতে পেল যে একটা বক্সটা হাতে নিয়ে মাতাল অবস্থায় বলতে লাগলো, কোন শালা আমার গাড়িতে বক্স রেখে গেছে? যদি একবার ধরতে পারি তাহলে তার মুন্ডু আলাদা করে ফেলবো। বক্সটা দেখে তো বড়ই সরই দেখা যাচ্ছে, খুলে দেখি কি আছে। এই বলে ফেরদৌস বক্সটা খুলে ফেললো। বক্সটা খুলতে দেখতে পেল স্বাধীনের মাথা হাতে নিয়ে ধপাস করে ফেলে দিল নিচে আর চিৎকার করে বলতে লাগলো, না, আমার ভাই মরতে পারে না। আমার ভাইকে মেরেছিস মেঘ, আমি তোকে ছেড়ে দেব না।
এবার তোর কলিজাটা বুকের ভেতর থেকে বের করে দেখে নিস। আমি আমার গাড়িতে বসে ফেরদৌসকে বলতে লাগলাম, কি ব্যাপার নীল গ্যাংয়ের লিডার, সারপ্রাইজটা কেমন হলো? দিলাম তো তোমার ভাইকে উপরে উঠিয়ে, আস্তে আস্তে তোমাদেরকেও দিব। আগে সব প্রমাণ বের করি, এরপর 6টা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এদের বিচার করেই তো ছাড়বো। আমি গেলাম এখন। এই বলে গাড়ি চালিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি বাবু শুয়ে আছে। আমিও বাবুকে না ডেকে বাবুর পাশেই শুয়ে পড়লাম। সকালে বাবুর ডাকে ঘুম ভাঙলো। ভাই তাড়াতাড়ি ওঠেন, এসআই এসেছে, তাড়াতাড়ি করে পিস্তলগুলো লুকিয়ে রাখেন। আরে কিছুই লুকাতে হবে না, আসতে দে তাকে। স্বাধীনকে তো শেষ করলাম, এবার না হয় এসআইকে শেষ করি। যা গিয়ে দরজা খুলে দে। বাবু গিয়ে দরজা খুলে দিতেই এসআই ভিতরে প্রবেশ করলো। মেঘকে শুয়ে থাকে দেখে বলতে লাগলো, এই ছেলে, তোমার নামে মামলা হয়েছে, তাড়াতাড়ি চলো আমাদের সাথে থানায়। আরে স্যার, কিসের জন্য মামলা হলো আমাকে বলেন, আর আমাকে যে অ্যারেস্ট করবেন সেই কাগজ বা কোথায়? এত কিছু দেখাতে পারবো না, তোকে যেটা বলেছি এটা কর। যদি এখন আমার সাথে না যাস তাহলে তোর জন্য এমন হাল করব, কোনো দিনও নিজের চেহারা আয়নায় দেখতে পারবি না। বাবু। জি ভাই। আশেপাশে যদি কিছু খোলা থাকে তাহলে লাগিয়ে দাও, যাতে শব্দগুলো বাহিরে না যায়। ঠিক আছে ভাই, আপনি আপনার কাজ করেন, আমি বাইরে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে থাকি। যা। বাবু চলে যেতেই আমি এসআইকে আমার খাটের সাথে দাঁড়া করিয়ে দিলাম। একটা গুলি নাক বরাবর, সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এটা দেখে এসআই বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন প্লিজ, আমি ভুল করে আপনার বাসায় চলে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোকে মাফ করার আগে এই থানার এসআইকে তাড়াতাড়ি নিয়ে আয়। তোর প্রথম কাজ হলো এটা আনার পর আমি দ্বিতীয় কাজ বলতেছি। সে তো মারা গেছে, তাকে কোথা থেকে নিয়ে আসবো? আমার সাথে মিথ্যা বলিস তাই না রে? দাঁড়া, এখনই তোকে কারেন্ট শক দিতেছি, পেট থেকে সুরসুর করে কথা বেরিয়ে আসবে। ভাই ভাই কিছু করেন না, আমি এক্ষুনি আনতেছি, আমাকে 10 মিনিট সময় দেন, আমি আপনার সামনে হাজির করাবো তাকে। দিলাম 10 মিনিট সময়, যা করার তাড়াতাড়ি কর, তা না হলে তোর কি হাল হবে বুঝতে পারছিস তো। স্বাধীনের মতো তোর নিথর দেহ থেকে মুন্ডুটা আলাদা করে প্যাকেট করে পাঠিয়ে দিব প্রধানমন্ত্রীর বাড়িতে। এটা বলতেই এসআই কান্না করতে করতে ফোন দিল তার লোককে। 20 মিনিট পর এই থানার এসআইকে দিয়ে গেল আমার বাসায়। সিরাজ সাহেব এতদিন তো বন্দি ছিলেন, এখন তো মুক্ত হয়েছেন। ভাই, আপনি যদি আমাকে না ছাড়িয়ে আনতেন তাহলে আমি মারা যেতাম ওইখানেই। ওরা আমাকে অনেক অত্যাচার করেছে, ওদের যা যা কালো কাজ ছিল আমি সকল প্রমাণ জোগাড় করেছিলাম, ওইগুলো নিয়ে পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে ফেললে কি হবে, আমি তো আছি। আমার কাছ থেকে তো কোনো কিছুই লুকাতে পারবে না, তাই না? এখন এটার কি শাস্তি দিব বলেন? আপনার মাল আপনি ধরে এনেছেন, আপনি যা করার করেন, আমি বাধা দিব না। ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি লাইভটা শুরু করি। এই বলে আমি আমার ফোন থেকে লাইভ শুরু করলাম। বেশ কিছুক্ষণের মধ্যে হাজার হাজার মানুষ জয়েন হতে লাগলো লাইভে। এইদিকে এসআই বলতে লাগলো, 2 বছর আগে যে 6টা মেয়ে মারা গেছে তারা এমনই মারা যায় নাই, তারা অন্য কারণে মারা গেছে। অন্য কারণটা না হয় আমাদের প্রধানমন্ত্রী বলবে। আপনারা আমার সাথেই থাকেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকেও লাইভে আনতেছি। আজকের মতো এখানেই সমাপ্ত। সিরাজ সাহেব, এটাকে নিয়ে একটু ঠান্ডা করেন, কাল কোটরিতে রাখবেন এইটাকে। ঠিক আছে ভাই, কাল কোটরিতে না অন্য একটা জায়গায় রাখবো। রাতে কয়েকদিন না খেয়ে ভয় পেয়েই মারা যায়, এমন জায়গাও আছে আমাদের জেলে। তাহলে তো আরো বেশি ভালো হলো, দিয়ে যান তাড়াতাড়ি, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে আসতেছি কিছুদিন পর। ঠিক আছে ভাই, আজকে তাহলে আমি গেলাম। এই কুত্তার বাচ্চা, ড্রেস খোল আমার, আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে থেকে আমি তোদের জ্বালাবো। এই বলে সিরাজ তাকে নিয়ে চলে গেল থানায়। এদিকে প্রধানমন্ত্রীর অবস্থা খারাপ, সে না তো পারতেছে ঘুমাইতে, না পারতেছে খাইতে। ফেরদৌসের ডেরায় বসে আছে 2 জন। ফেরদৌস, মেঘ তো একের পর একজনকে ধরেই নিয়ে যাইতেছে, তুই কিছু একটা কর, তুই না করলে যে আমরা সবাই মারা যাব। এখন কিছুই করা যাবে না, টোপ বুঝে
ডুব গিলতে হবে। আচ্ছা, মেঘের পরিবারে আর কেউ আছে নাকি? সবাইকে তো আমরা মেরে ফেলেছি, আর কেউ নেই। আর থাকলেও অন্যান্য মাফিয়ার লোকেরা তাদের মেরে ফেলেছে। তাহলে আমরা কিভাবে মোকাবেলা করব তার সাথে? তাদের তো মরতেই হবে। চলেন এক কাজ করি, আমরা আমাদের দলবল নিয়ে মাঠে নেমে পড়ি, যা হবার হবে। এসআইকে তো ধরে ফেলেছে, আগের এসআইকে ছাড়িয়ে নিয়েছে। এখন যদি আমরা বের হই, জনগণ বুঝি আমাদের আস্ত রাখবে, তাই না? চুপচাপ বসে থাকো, সুযোগ বুঝে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাব। আমি আমার পিএকে ফোন দিয়ে বলতেছি যে 650 কোটি টাকা আমার ছেলে আর আমার মেন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য। পরে সুযোগ বুঝে আমি আমার পাসপোর্ট নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাব। এ তো সহজ মনে করো না। মেঘ হচ্ছে একটা শকুন, সে আসমানে ওড়াল পারলেও ও নিচেও তার খাবারের জিনিসটা সে দেখতে পায়। আমাদের দেখলেই সে থাবা দিয়ে নিয়ে চলে যাবে। এক কাজ করি, কালকে রাতে আমি আমার ট্রলারে করে অন্য একটা আষ্টে চলে যাই, পরে না হয় আপনি আসেন। তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে তা তো আমি হতে দিব না। আচ্ছা, সত্যি করে বলো তো, এই 6টা মেয়েকে দর্শন করেছে কে, আর তারা বুঝলো না কিভাবে? তাদের ধর্ষণ করেছে আমাদের বস। আপনি তো আমাকে বস বস করে ডাকেন, কিন্তু আমি বস না, আমাদের বস আরেকজন। সে কে আবার? বলে দিলে হবে না, সে তার কাজ করতেছে। যখন দেখবে আমাদের বিপদ, তখন সে তার কাজ শুরু করে দিবে। তো আমরা দেশের বাইরে পালিয়ে গিয়ে কি করব? আমাদের বস না হয় আমাদের এসে বাঁচাবে। আগে দেখো সে নিজে বাঁচতে পারে কি না শকুনের হাত থেকে, এরপর না হয় আমাদের বাঁচানোর কথা বলল তাকে। আমরা তার হয়ে এত বছর কাজ করেছি, সে আমাদের বাঁচাবে না তো কি করবে? আমরা তার কর্মচারী হয়ে তো পড়লাম বিপদে। বেশি কথা বলো না তো, এমনিতেই তোমার কথা শুনে মাথা ব্যথা করতেছে। আমার যাওয়া কেবিনে গিয়ে শুয়ে থাকো। প্রধানমন্ত্রী আর কিছু না বলে চলে গেল কেবিনে। এদিকে মেঘ প্রধানমন্ত্রীকে নিয়ে আসার জন্য প্ল্যান করতেছে। এমন সময় মিরাজের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে তার গুপ্তচর বলতে লাগলো, ভাই, নীল গ্যাংয়ের লিডার ফেরদাউস না, নীল গ্যাংয়ের লিডার অন্য একজন। ভাই, যে কলেজের ভিপি সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে নীল গ্যাংয়ের লিডার। সত্যি বলতেছো তো তুমি? ভাই, আজ পর্যন্ত আমার কথা কোনোদিন মিথ্যা হয়েছে নাকি বলেন তো? যা বলেছি একদম সত্যি বলেছি, আপনাকে কিছু প্রমাণ পাঠিয়েছি, দেখে নেন। ঠিক আছে, রাখো এখন। মিরাজের গুপ্তচর ফোনটা রেখে দিতেই মিরাজ বলতে লাগলো, ভাই, নীল গ্যাংয়ের লিডার হচ্ছে আপনি। যে কলেজের ভিপি সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে নীল গ্যাংয়ের লিডার। তাহলে ফেরদৌসকে? এটা আমি জানি না ভাই, তাদের ধরলেই জানতে পারবো। শুনেছি প্রধানমন্ত্রী নাকি তার ছেলে ও মেয়ের কাছে 650 কোটি টাকা পাচার করে দিবে। আজকে রাতে আমরা কি ওইগুলো নিয়ে আসবো? অবশ্যই নিয়ে আসতে হবে। এখন প্রধানমন্ত্রীর বাড়িতে নেই, আমাদের লোকদের বলো প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আনাচে কানাচে খোঁজ করে দেখতে কোথায় কোথায় টাকা লুকিয়ে রাখছে। আচ্ছা ভাই, আমি এখনই ফোন দিয়ে বলতেছি। আর ফেরদৌস এখন প্রধানমন্ত্রী দুজনকেই নিয়ে আসি ধরে, কি বলেন? এখন না, চলো আমার সাথে একটু প্রিন্সিপালের সাথে কথা বলে আসি, এরপর না হয় তাদেরকে ধরবো। ঠিক আছে ভাই, চলেন তাহলে। আমি আর মিরাজ চলে আসলাম কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাব, এমন সময় দারোয়ান আটকিয়ে বলতে লাগলো, আপনারা কে? আপনাদেরকে তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমি এই কলেজের ভিপি, আমাকে ঢুকতে দিবে না তো কাকে ঢুকতে দিবে? সরো তো সামনে থেকে। এই বলে দারোয়ানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। এইদিকে প্রিন্সিপাল স্যার তার পিএকে জড়িয়ে ধরে ফষ্টি নষ্টি করতেছে। এটা দেখে তো মেঘের চোখ লাল হয়ে গেল। মেঘ ভিতরে গিয়ে টেবিলে জোরে একটা ঘুষি দিতেই টেবিল 2 ভাগ হয়ে গেল। এইদিকে প্রিন্সিপাল আর তার পিএ ভয়ে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আমি কলেজে নেই, আপনি তো দেখি এই দিক দিয়ে আপনার পিএর সাথে খুব সুন্দরভাবে ফষ্টি নষ্টি করতেছেন। মেঘ আসলে পিয়ের একটা প্রমোশন চাই তো, তাই আর কি আমি একটু তার সাথে। আপনার লজ্জা করে না মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এমন করতে? আর এই মেয়ে, তুমি টাকার জন্য নিজের দেহ বিক্রি করে দিতেছো এই প্রিন্সিপাল এর কাছে? ছি ছি।
ভাইয়া, আমার আম্মু খুবই অসুস্থ, তাই আমি মায়ের চিকিৎসার জন্য স্যারের কাছে টাকা চাইতেই স্যার আমাকে এইসব বলে আমার সাথে এমনটা করেছে। ও আচ্ছা, সবই টাকলার বুদ্ধি তাই না? চলেন স্যার, আপনাকে নিয়ে একটু মামা বিস্কুট খেয়ে আসি। অনেক দিন একসাথে মামা বিস্কুট খাওয়া হয় না। আমাকে না নিয়ে কোথায় যাইতেছো মেঘ? আমাকে ছেড়ে দাও বলতেছি, আমাকে ছেড়ে দাও। আরে চলেন, মিরাজ গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে আয়, আর আমাদের ছেলেপেলেদের খবর দিয়ে বল যে ফেরদৌস আর প্রধানমন্ত্রীকে নিয়ে আসার জন্য। ভাই, ওরা চলেই এসেছে, আর ডাকতে হবে না ওদের। তিনজনকে লাইন ধরে বসা আর সকল শিক্ষার্থীকে ডাক দিয়ে আন এইখানে। মিরাজ চলে গেল ক্লাসরুমে, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। সবার হাতেই ফোন আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, যে যার আইডি থেকে পারো লাইভে যাও। আজকে তোমাদের সামনে অনেকগুলো সত্য ঘটনা তুলে ধরবো আমি। ভিপি স্যার, এখানে তো প্রধানমন্ত্রীও আছে, উনি আবার কি করেছে আমাদের? তোমরা লাইভে ঢুকে এরপর শুনতে পারবে ওদের মুখ থেকেই। আজকে পুরো দেশকে জানিয়ে দিতে চাই আমার প্রধানমন্ত্রী কতটুকু এই দেশের সম্পদ খেয়েছে। প্রধানমন্ত্রী বলা শুরু করেন, সন্ধ্যা হয়ে আসতেছে তো, মিরাজ তুই লাইটের ব্যবস্থা কর। কয়েকদিন ভাই মিরাজের সাথে যাও লাইভ দেখতে দেখতে। আর আপনি চুপ করে বসে আছেন কেন? বলতে থাকেন, যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি ছাড়া পাবেন। আমি আমার দেশ থেকে অনেক টাকা আমার ছেলে মেয়ের কাছে পাচার করে দিয়েছি। অনেক টাকা বলতে কত টাকা আপনি পাচার করেছেন মোট? আমরা ওইটা জানতে চাইছি। আর কি কি করেছেন ওইটা বলেন। প্রায় 1,60,00,000 টাকার পাচার করেছি আমি এই দেশ থেকে। আর একটা মেয়েকে ধর্ষণ করেছি, আবার তাকে মেরেও ফেলেছি। এই তো সোজাসুজি বলে দিয়েছেন, কত সুন্দর হয়েছে তাই না? এখন আপনার শাস্তি দিব। মিরাজ আমার ব্যাগটা দে। এই নেন ভাই আপনার ব্যাগ। আমার ব্যাগের ভিতর থেকে কয়েকটা তার কাটা বের করে আর একটা হাতুড়ি বের করে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর এক পা সামনে এনে দুইটা তার কাটা ঢুকিয়ে দিলাম তার এক পারে। এইদিকে প্রধানমন্ত্রীর চিৎকারে পুরো কলেজ কেঁপে উঠল। প্লিজ মেঘ, আমাকে মাফ করে দাও। আমি আরও সব টাকা নিয়ে আসবো বাংলাদেশে। আমি আর কখনোই এমন করব না। আরে মিয়া রাখেন আপনার এমন করা, আপনি করেন বা না করেন আমি এসব দেখি না। আমি সবাইকে শাস্তি দেই, শাস্তি। এই বলে আরেকটা পায়ে আরও কয়েকটা তার কাটা ঢুকিয়ে দিলাম। প্রধানমন্ত্রীর চিৎকার পুরো দুনিয়া শুনতেছে। আমি এবার চলে আসলো ফেরদৌসের কাছে। ফেরদৌসের সকল তথ্য ফাঁস করে দিয়ে তার জিহ্বাটা কেটে ফেলে দিলাম। দুই পায়ের দুইটা রক কেটে দিল, পা থেকে আর মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। এইদিকে আমি ফেরদৌসকে লাথি মেরে সরিয়ে দিলাম ওইখান থেকে। এবার চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার, আপনি আপনার আসল পরিচয় দিবেন নাকি আমি দিয়ে দিব? আমার পরিচয় নেওয়ার আগে তুমি মর এবার। এই বলে প্রিন্সিপাল আকাশের বুক বরাবর দিকে দিল গুলি করে। এটা দেখে মিরাজ তার কোমর থেকে পিস্তলটা বের করে প্রিন্সিপালের দুই হাতে 20টা গুলি করে দিল। এইদিকে মেঘ যেই মাটিতে ডোলে পড়ে যাবে, এমন সময় মিরাজ তাড়াতাড়ি করে আকাশকে ধরে ফেলে। এই তোরা তাড়াতাড়ি ভাইকে নিয়ে গাড়িতে ওঠা, আর তোমরা এই প্রিন্সিপালের খেয়াল রাখবে, ওর বিচার ভাই ছাড়া আর কেউ করবে না। মিরাজ মেঘকে গাড়িতে উঠিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসে হাসপাতালে। মেঘের অবস্থা খারাপ দেখে ডাক্তার তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায় মেঘকে। বেশ কিছুক্ষণ পর একজন নার্স এসে বলতে লাগলো, রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, তাড়াতাড়ি পজিটিভ 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন, না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। নার্স, আমার এ পজিটিভ রক্তের গ্রুপ, আমার থেকে রক্ত নিতে পারেন 2 ব্যাগ। আপনি তাড়াতাড়ি আসেন আমার সাথে। নার্স মিরাজকে নিয়ে চলে যায় কেবিনে। এক হাত থেকে রক্ত দিতে থাকে। এইদিকে ডাক্তাররা মেঘের বুক থেকে গুলিটা বের করেই সেলাই করে দেয়। বেশ কিছুক্ষণ পর অপারেশন শেষ হতেই দুইজনে শুয়ে থাকে হাসপাতালে। মেঘের গুলি লেগেছে শুনে পুরো শহরের লোকেরা চলে আসে হাসপাতালের সামনে। এদিকে মিরাজ 2 ব্যাগ রক্ত দেওয়া শেষ করে বাইরে আসতেই দেখতে পেল হাজার হাজার মানুষের ভিড়। এটা থেকে মিরাজ একটা মাইকে নিয়ে বলতে লাগলো, আপনারা এইখানে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। এখন যদি এইভাবে চিৎকার চেঁচামেচি করেন তাহলে হাসপাতালের মানুষদের অনেক ক্ষতি হবে। আপনারা শান্তি হয়ে সাইড হয়ে বসেন। রাস্তা বন্ধ হয়ে আছে, গাড়ি চলাচল করতে পারতেছে না। আমাদের ভাইকে আমরা দেখতে চাই। আমাদের ভাই সুস্থ হবে।
এদিকে মেঘের জ্ঞান ফিরতেই এত মানুষের হাঙ্গামা দেখে মেঘ আস্তে আস্তে বেড থেকে নেমে চলে আসে বারান্দায়। এত মেঘকে দেখে সবাই ভাই ভাই বলে চিৎকার করতে থাকে। এইদিকে ডাক্তার আর নার্স চলে আসে মেঘের কাছে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তার বলতে লাগলো, ভাই আপনি কেবিনে গিয়ে শুয়ে পড়েন, মাত্র আপনার জ্ঞান ফিরেছে, এখন হাঁটাচলা করলে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার। মিরাজ, তুই এক কাজ কর, প্রিন্সিপালকে হাসপাতালে ভর্তি করা। আমি সুস্থ হওয়ার পর আবার তাকে লাইভে নিয়ে সব প্রমাণ করব। ঠিক আছে ভাই, আমি তাকে নিয়ে আসতেছি, আপনি এখানে বসুন। মেঘ আর কিছু না বলে ঘুমিয়ে গেল। রাতে ঘুম ভাঙলো মেঘের। উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিল। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। এই 7 দিন মেঘ হাসপাতালে ছিল। আজকে অনেকটাই সুস্থ আছে মেঘ। তাই আবারও প্রিন্সিপালকে নিয়ে চলে আসলো কলেজ মাঠে। আবারও লাইভ শুরু করলো। প্রিন্সিপাল, এখন বলা শুরু করো তোমার কুকর্মের ফলগুলো, আর তোমার আসল পরিচয় কি তা সবাইকে বলে দাও। আমি হচ্ছি নীল গ্যাংয়ের লিডার। আপনারা এতদিন জেনে এসেছেন নীল গ্যাংয়ের লিডার ফেরদৌস, কিন্তু ফেরদৌস নীল গ্যাংয়ের লিডার না, ফেরদৌস ছিল আমার ডান হাত। আমি তাকে যা বলতাম সে তাই করতো। সে আমার জায়গায় বসেছে ঠিকই, আমি যা যা বলেছি সে তাই তাই করেছে। 2 বছর আগে যে 6টা মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে, ওদের কারণ আত্মহত্যা না, ওদের কারণ হচ্ছে অন্য একটা। তাহলে ওদের কারণে কি আজকে আমাদের সামনে বলেন, পুরো দুনিয়া শুনুক। ওদের কারণ হচ্ছে আমি ওদেরকে ধন্যবাদ করতাম প্রতিদিন, কিন্তু ওরা জানতে পারতো না আস্তে আস্তে 3 মাস এক নাগাড়ে ধর্ষণ করি আমি ওদের। পরে আর ওদেরকে ধর্ষণ করতে পারি নাই। ওরা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের সাথে কিছু হতো। ওদেরকে ড্রাগস খাইয়ে ধর্ষণ করতাম, তাই বুঝতো না। পরে আস্তে আস্তে আরও 3 মাস যাওয়ার পর ওরা 6 জন বুঝতে পারে যে ওদের পেটে বাচ্চা আছে। ওরা আমাকে এই বিষয়টা জানালে আমি ওদেরকে ভয় দেখাই কিছুদিন। পরে ওরা এক এক করে আত্মহত্যা করতে থাকে, আর আমি তাদের হাতে একটা চিঠি ধরিয়ে দিতাম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শুনলেন তো আমাদের প্রিন্সিপাল স্যারের কাহিনী। এখন আপনারা নিজেরাই বলেন আমি তাকে কি শাস্তি দিব। ভিপি, আপনি ওনাকে আমাদের হাতে ছেড়ে দেন। এই লোকটা আমাদের বন্ধুকে মেরে ফেলেছে। আজকে আমরা তাকে মেরে ফেলবো। এই সবাই ধর তাকে। সবাই প্রিন্সিপালকে লাথি ঘুঁটা দিতে লাগলো। সবার পায়ে জুতা থাকার কারণে প্রিন্সিপালের শরীরে বিভিন্ন স্থানে লেগে রক্ত বের হতে থাকে। 20 মিনিট পিটানোর পর প্রিন্সিপাল মৃত্যু হয়। আর সবাই বলতে থাকে, ভিপি, আজ থেকে আপনি আমাদের এই কলেজের প্রিন্সিপাল। আমি এই কলেজের ভিপি ছিলাম, ভিপি থাকব। কয়েকদিন পর আলতাফ স্যার আমাদের কলেজের প্রিন্সিপাল হবেন। আজকে ছুটি, সবাই চলে যাও। এটা বলতেই সবাই চলে যেতে লাগলো। এইদিকে আমার পুরো টিম প্রিন্সিপালকে নিয়ে চলে আসলাম ডেরায়। আমাদের পাগলা কুকুরগুলোর কাছে প্রিন্সিপালের লাশটা দিতেই কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আর তেমন অন্যায় করে না। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় মিরাজ এসে বলতে লাগলো, ভাই, আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে, একটু বাইরে আসেন। এই সময় আমার সাথে আবার কে দেখা করতে আসলো, চলো তো গিয়ে দেখি। এই বলে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি একটা 4 বছরের মেয়েকে কোলে নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়েটা মেঘকে দেখে তার মায়ের কোল থেকে নেমে দৌড়ে চলে আসলো মেঘের কাছে। মেঘ মেয়েটাকে কোলে নিতেই মেয়েটা বলতে লাগলো, আব্বু আব্বু, মাম্মি আমাকে নিয়ে আসে নাই এতদিন তোমার কাছে। আরিয়া, তুমি আমার কাছে আসো, ওটা তোমার বাবা না। কেন মিথ্যা বলতেছো? মীরা নিজের নাম পাল্টে দিয়েছো কোহিনূর। তুমি কি ভাবছো আমি তোমাকে কখনোই চিনতে পারবো না? প্রথম দিন দেখেই চিনে ফেলেছি। ভালো করেছেন। এখন আমার মেয়েকে আমার কাছে ফেরত দেন, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমি যাব না তোমার সাথে, তুমি খুব পচা, তুমি আমাকে বকা দাও প্রতিদিন। এই, তুমি আমার মেয়েকে বকা দাও কেন? আজ থেকে আমার মেয়ে আমার সাথেই থাকবে। তুমি না থাকতে চাইলে চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। এই বলে যেই কোহিনূর চলে যেতে যাবে, পিছনে এক পায়ে গিয়ে আবার সামনের দিকে ঘুরে মেঘের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এটা দেখে আরিয়া খুশি হয়ে বলতে থাকে, ইয়ে, আম্মু কান্না করে দিয়েছে, আম্মু কান্না করে দিয়েছে। আরিয়া, তুমি আমার সাথে আসো, তোমাকে চকলেট কিনে দিব।
চলো ভাইয়া। মিরাজ আরিয়াকে নিয়ে চলে যেতেই আমি কোহিনূরকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে খুব মিস করেছি এতদিন। আমিও তোমাকে মিস করছি। এখন তো কাছে চলে এসেছি, এখন তো একটু ভালোবাসো। বাসবো তো, চলো। এই বলে মীরাকে কোলে নিয়ে চলে আসলাম রুমে। আস্তে আস্তে মীরাকে কিস করতে লাগলাম। বাকি কথাগুলোও আস্তে আস্তে মিলিয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে প্রিয় পাঠক পাঠিকারা নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।